বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সৃষ্টিকর্তার দরবারে যে আজকে আমি প্রথম ভিডিও ক্লাস তৈরি করছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান, প্রভাষক হিসেবে কর্মরত রয়েছি খোকসা সরকারি কলেজ। আজকে আমি টপিক নির্ধারণ করেছি ব্যষ্টিক অর্থনীতির ডিমান্ডটা, চাহিদা। সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা মাইক্রো ইকোনমিক্সের। কিন্তু তার আগে যেহেতু অর্থনীতি পড়াবো, আমি অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ সম্পর্কে কয়েকটি কথা বলবো। অ্যাডাম স্মিথ 5 জুন 1723 সালে ক্রিকক্যালি শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নামও ছিল অ্যাডাম স্মিথ এবং তার মায়ের নাম ছিল মার্গারেট ডাগলাস। অ্যাডাম স্মিথ যখন গ্লাসগো ইউনিভার্সিটির প্রফেসর হন, তখন তিনি একটি বই লেখেন, দ্য থিওরি মোরাল সেন্টিমেন্টস, এবং তার পরবর্তীতে বিশ্ব মহামন্দাকে কাটিয়ে ওঠার জন্য বিখ্যাত বই রচনা করেন, দ্য ওয়েলথ অফ নেশনস। এই দুইটা বই সম্পর্কে আমি ভবিষ্যতে জানানোর চেষ্টা করব। এখন যাই হোক, 67 বছর বয়সে 1790 সালে অ্যাডাম স্মিথ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এডেনবার্গ শহরে। তো আমরা মূল ক্লাসে ঢুকে যাব। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো সম্পর্কে জানতে পারবো তার মধ্যে রয়েছে চাহিদার সংজ্ঞা, চাহিদার বৈশিষ্ট্য বা শর্ত, চাহিদা বিধি, চাহিদা সূচি, চাহিদা রেখা, চাহিদা অপেক্ষক কি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং সমীকরণ থেকে কিভাবে একটি সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করা যায়। তো যাই হোক, আমাদের এই টপিকগুলো সম্পর্কে সামগ্রিক ধারণা রাখার জন্য কয়েকটা টপিক আমি রেখেছি এখানে, যেটা জেনে রাখা জরুরি। তার মধ্যে রয়েছে চলক। চলক হলো কি? চলক হলো পরিবর্তনশীল রাশি। যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। যেমন এখানে আমরা একটা সমীকরণ দিয়েছি, যেমন এখানে রয়েছে কিউডি সমান 20 - 4p। যেমন আমরা যখন সমীকরণ করি তখন পির মান আমরা ধরে নিই, যেমন পি সমান 2 হলে, পি সমান 3 হলে, এই যে আমরা ধরে নিতে পারছি, পরিবর্তন করে নিতে পারছি, এটা হলো পরিবর্তনশীল রাশি। তো যে সকল রাশির মান পরিবর্তনশীল সেটা হলো চলক। আর ধ্রুবক, ধ্রুবকটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলো যে সকল রাশির মান স্থির থাকে, কখনোই পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় ধ্রুবক। যেমন এখানে আমাদের এই যে 20 যে মানটা নিয়েছি, এখানে আমরা পি এর মান যতই পরিবর্তন না করি না কেন, এই 20-র কোনো পরিবর্তন হবে না। তারপরে যেটা আছে, চলকের মোট দুইটা প্রকারভেদ আছে, স্বাধীন চলক এবং অধীন চলক। স্বাধীন চলক কি? নিজে নিজে মান গ্রহণ করতে পারে, সেটা হলো স্বাধীন চলক। যেমন আমরা এখানে পি এর মান যদি 2 হলে কিউ সমান কত হয়? 2 হলে পরে 4 দুগুণা 8, 20 থেকে 8 বাদ দিলে 12। আবার 3 হলে 3 4 12, 20 থেকে বাদ দিলে হয় কত? 8। এই যে 12 আরেকবার হলো 8, এটা কিসের মান হলো? কিউ এর মান হলো। তো এই মানটা কি হলো? নির্ভর করছে এই মানের উপর, স্বাধীন চলকের মানের উপরে এই কিউ এর মানটা নির্ভর করছে। তো যে সকল রাশি সরাসরি নিজেই মান গ্রহণ করতে পারে সেটা স্বাধীন চলক, আর যে সকল রাশির মান স্বাধীন চলকের উপর নির্ভর করে তার মান গ্রহণ করতে হয় সেটা হলো অধীন চলক। তারপরে আছে কি? অপেক্ষক। এই যে এটা একটা অপেক্ষক, আমরা এটা হচ্ছে একটা সমীকরণ, সমীকরণও যা, অপেক্ষকও সেই একই। অপেক্ষক জিনিসটা কি? অপেক্ষক হলো দুই বা ততোধিক পরিবর্তনশীল রাশি যদি কোনো নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ হয় তাকে আমরা অপেক্ষক বলতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন চলক এবং অধীন চলকের উপর একটা নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে। তো এই স্বাধীন চলক এবং অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটাকেও আমরা অপেক্ষক বলতে পারি। তাহলে আমরা কি বলবো? অপেক্ষকের সাধারণ সংজ্ঞা আমরা যদি এভাবে বলি, দুই বা ততোধিক পরিবর্তনশীল রাশি যদি
কোনো নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ হয় তাকে অপেক্ষক বলে। আবার বলতে পারি স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান তাকেও অপেক্ষক বলে। তো এখন অনেক সময় প্রশ্ন আসে যে চাহিদা অপেক্ষক কি? তো চাহিদার মধ্যে স্বাধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে পি মানে প্রাইস অর্থাৎ দাম, আর অধীন চলক কি? চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। তো এখন আমরা দেখি যে কি রকম নির্ভরশীলতার সম্পর্ক আছে নাকি দাম এবং চাহিদার মধ্যে। তো আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি যে দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে একটি নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে। তো আমরা চাহিদা অপেক্ষক বলতে কি বুঝি? দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান থাকে তাকে আমরা বলবো চাহিদা অপেক্ষক। এভাবে আমরা বলতে পারি দাম এবং যোগানের পরিমাণের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক সেটাকে বলবো আমরা যোগান অপেক্ষক। একটা সংজ্ঞা পড়লেই আমরা বেশ কয়েকটা সংজ্ঞা জানতে পারি। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে একটা সমীকরণ দেখিয়েছি। এই সমীকরণের মধ্যে এই পিটা হলো স্বাধীন চলক, এই কিউডিটা হচ্ছে অধীন চলক, এই বিটা হলো সহগ, তারপরে এ হলো কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। এবার আমরা মূল টপিকে চলে আসি। আমরা প্রথমেই চলে আসব চাহিদার সংজ্ঞায়। তো সাধারণভাবে চাহিদা বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? তো যারা হচ্ছে নর্মালি আমরা বুঝি যে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে কি বলে? চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে চাহিদাটা একটু ভিন্ন রকম। একজন ভোক্তার কোনো একটি দ্রব্য ক্রয়ের ইচ্ছা, সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকার সাপেক্ষে কোনো একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। তো আমি সংজ্ঞার মধ্যে দেখতে পাচ্ছি যে ইচ্ছা, সামর্থ্য, ইচ্ছা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, আবার অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদার সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। চাহিদার বৈশিষ্ট্য কয়টি? চাহিদার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। একটা হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দুই নাম্বার কি? দুই নাম্বার হলো হচ্ছে সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা। তো এখানে আমি একটু ক্লিয়ার করি যে আমি একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। একজন দিনমজুর, তার যদি এখন হেলিকপ্টার কেনার শখ হয়, এই ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা চাহিদা বলতে পারবো না। আবার একজন ধনী ব্যক্তি, তার হয়তো বা হেলিকপ্টার কেনার সামর্থ্য আছে কিন্তু তার অর্থ ব্যয় করার ইচ্ছা নাই, তো সেটাও চাহিদা হবে না। চাহিদা হতে হলে তার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে, সামর্থ্যও থাকতে হবে এবং অর্থ ব্যয় করার ইচ্ছাও তার থাকতে হবে। তারপরে আমরা যে টপিকটি পেলাম সেটা হলো চাহিদা বিধি। আমি একটু সংক্ষেপে বলবো, হয়তোবা বইয়ের ভাষার সাথে আমার মিল নাও থাকতে পারে। তো আমি সংক্ষেপে একটু বলি যে আমরা সাধারণত জানি যে দাম বাড়লে, আমরা কি জানি? দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। এটা আমরা সবাই নর্মালি জানি। যেমন যদি এখন আমরা আজকে বাজারে যে যদি দেখি যে ইলিশ মাছের দাম 1000 টাকা থেকে কমে 500 টাকা হয়েছে, তাহলে আমাদের চাহিদা বেড়ে যাবে। আবার যদি দেখি যে দাম 1000 টাকা থেকে বেড়ে 2000 টাকা হয়ে গেছে, তাহলে নর্মালি চাহিদাটা কি হবে? কমে যাবে। তো এটা তো আমরা মোটামুটি নর্মালি বাজারের অবস্থা আমরা সবাই বুঝি। তো আমি এখানে ডিটেলসে যাব না। আমি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, এই বিষয়টা যে বিধির মাধ্যমে দেখানো হয় সেটাই হলো চাহিদা বিধি। তারপরে চাহিদা সূচি। এই যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে,
এটা যে সূচির মাধ্যমে দেখানো হয় সেটা হলো চাহিদা সূচি। তারপরে আছে চাহিদা রেখা। চাহিদা রেখা এই একই ভাবে আমরা বলতে পারি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটা যে লেখচিত্রের মাধ্যমে দেখানো হয় সেটা হলো চাহিদা রেখা। ইতিমধ্যে আমরা চাহিদা অপেক্ষকের সংজ্ঞা বলে দিয়েছি, এখানে চাহিদার বৈশিষ্ট্য সম্পর্কে জানছি, বিধি জানছি, আমরা সূচি সম্পর্কে জানছি, চাহিদার রেখা জেনেছি, অপেক্ষক পড়েছি। এবার হচ্ছে আমরা চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। প্রশ্ন এরকম হয় যে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করো। তো আমরা কল্পনা করে এটা নিব। তো আমরা আগেও বলেছি যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটা যে সূচির মাধ্যমে দেখানো হয় সেটাকে বলা হয় চাহিদা সূচি। আমরা দাম কত ধরবো, 2 থেকে শুরু করি। যখন 2 টাকা তখন ধরলাম 12 একক, যখন 3 তখন ধরলাম 8 একক, যখন 4 টাকা তখন 4 একক। তো এই ছিল একটি কাল্পনিক চাহিদা সূচি। দাম যখন এটার বর্ণনা যদি আমরা দিই যে দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 12 একক, দাম বেড়ে যথাক্রমে 3 টাকা এবং 4 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে যথাক্রমে 8 একক এবং 4 একক হয়। বিষয়টি নিম্নে একটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। এখন যদি আমরা একটা রেখাচিত্র অঙ্কন করি, ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা দেখাবো হচ্ছে দাম। তো দাম হচ্ছে কত, 2 3 4, তাহলে আমরা 2 3 4, 2 3 4, আর চাহিদার পরিমাণ আমাদের আছে কত, 4 থেকে শুরু, 4 8 12। সবাই একটু খেয়াল করি, চিত্র নিয়ে অনেকেরই সমস্যা, তবে এগুলা নর্মাল চিত্র। অর্থনীতির আরো যে সমস্ত কঠিন চিত্র আছে সেগুলা নিয়েও আমি কথা বলবো। যাই হোক, দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ কত, 12 একক। এদের সংমিশ্রণ সূচক বিন্দু ধরলাম এ, এবং দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ কত, 8 একক। সংমিশ্রণ সূচক বিন্দু ধরলাম বি, এবং দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণও 4 একক। সংমিশ্রণ সূচক বিন্দু ধরলাম সি। এখন এ বি সি যদি আমরা যোগ করি তাহলে ডিডি রেখা পাওয়া যায়। ডিডি বলতে ডিমান্ড রেখা। তো এইখানে আমরা যখন বর্ণনা দেব সবাই একটু খেয়াল করে শুনি। চিত্রে ভূমি অক্ষেও বলতে পারি, ও এক্স অক্ষেও বলতে পারি। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 12 একক। এদের সংমিশ্রণ সূচক বিন্দু হলো এ। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, এর সংমিশ্রণ সূচক বিন্দু হলো বি, এবং দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হয় 4, সংমিশ্রণ সূচক বিন্দু হচ্ছে সি। এখন এই এ বি সি যোগ করলে এই যে ডিডি রেখা পাওয়া যায়, এই ডিডি রেখাই হলো চাহিদা রেখা। তো আমরা দেখতে পাচ্ছি চাহিদা রেখা এই বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো আমাদের একটা প্রশ্ন আছে, চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়? তো দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এবং দাম এবং চাহিদার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এই বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকার কারণে এই চাহিদা রেখাটা আবার বাম থেকে ডান দিকে কি হয়, নিম্নগামী হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিডি রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, এবং দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান থাকে। তো যাই হোক, তারপরে আমরা আসি যে সমীকরণ থেকে কিভাবে চাহিদা সূচি তৈরি করে রেখা অঙ্কন করা যায়।
তো এখানে আমরা একটা সমীকরণ দেখেও নিয়েছি। আমরা এমন ভাবে সমীকরণটা করি, এখানে মুছে দিই আমি। আমাদের সমীকরণটা ছিল হচ্ছে কিউডি সমান 20 - 40। তো আমরা হচ্ছে পি সমান 2 হলে কিউডি সমান 20 - 4 ইন্টু পির মান কত 2 ধরেছি, তাহলে 2। অতএব কিউ সমান কত? কিউ সমান হচ্ছে 4 দুগুণে 8, বাদ দিলে কত হয় 12। পি সমান 3 হলে কিউডি সমান কত হবে? তাহলে 3 4 12, বাদ দিলে কত হবে 8 হবে। আর পি সমান 4 হলে কিউডি সমান কত হবে? 4 4 16, 16 বাদ দিলে 4 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে পরিমাণ, এটা হলো পরিমাণ। তো এটারে যদি আমরা সূচিতে বসাই তাহলে দেখা যাচ্ছে প্রাইস দাম কত 2 টাকা 3 টাকা 4 টাকা আমাদের এখানে বসানোই আছে। এখানে চাহিদার পরিমাণ 12 8 4 এটাও আমরা পেয়ে গেছি, এবং এখানে যেভাবে চিত্র আছে জাস্ট চিত্রের এই সেম বর্ণনা দিলে পরেই হয়ে যাবে। তো আমাদের মোটামুটি সবগুলো টপিকই কমপ্লিট হয়েছে। এটা হলো মানে এই সেম এই একটা চিত্র দিয়ে চাহিদা বিধি ব্যাখ্যা করা যায়, কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়, সমীকরণ থেকেও করা যায় একই বর্ণনা দিয়ে। তার মানে বিষয়টা আসলে একই, একটু ভিন্ন করে দেয়া থাকলে পরে আমরা ঘাবড়ে যাই। তো আমরা যদি সঠিকভাবে বিষয়টা যদি বুঝতে পারি তাহলে এই জাতীয় সমস্যা আর হবে না। তো এটাই ছিল আমার জীবনের প্রথম ভিডিও ক্লাস। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি ভবিষ্যতে অর্থনীতির বেসিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে আমি প্রত্যেকটা ভিডিও করব। তো আপনারা যাদের অর্থনীতি আছে, যারা অর্থনীতিতে পড়াশোনা করে, যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অর্থনীতি আছে এবং যারা অনার্সের অর্থনীতি আছে, তাদেরও এই বেসিক বিষয়গুলো জানতে হবে। তো সবাই সবার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে যাতে করে সবাই সহজেই পেয়ে যায়। আমি সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে টোটাল টপিকটা বোঝাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।